হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা মডেল অ্যাক্টিভিটাস কম্পাইলেশন ক্লাস সিক্সের যে বাংলা বিষয়ের 50 নম্বর প্রশ্নপত্রটি তোমাদের অক্টোবর মাসের জন্য দিয়েছে, সেই প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান নিয়ে ভিডিওতে আলোচনা করব। তো ভিডিও শুরু হওয়ার আগে তোমরা যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিও। কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। ভিডিওটি বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবে না। চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখো একে দেখো কোশ্চেন কী বলছে 1.1। একে দেখো বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 কী বলছে, ভর দুপুর কবিতায় শুকনো খড়ের আঁটি রয়েছে। তো চারটি অপশান হচ্ছে, তো সঠিক উত্তর হবে অপশান ঘ, বলছে নৌকা খোলে। নেক্সট দেখো দুইটা বলছে 1.2 কী কোশ্চেনটা কী বলছে, বলছে তাকে আসতে বলবে কাল, আসতে বলা হয়েছে। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার গ, বলছে বিভীষণ দাসকে। নেক্সট 1.3 কী বলছে, আকাশে নয়ন তুলে দাঁড়িয়ে আছে। তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার ঘ, পাইন গাছ। নেক্সট দেখো 1.4 কী বলছে, বলছে যেতে পারি কিন্তু কেন যাব, কাব্যগ্রন্থের রচয়িতা। সঠিক উত্তর হবে অপশান গ, শক্তি চট্টোপাধ্যায়। নেক্সট দেখো 1.5 কী বলছে, পূর্ববঙ্গের মহুতের ভাষায় মাইল শব্দের অর্থ। সঠিক উত্তর হবে অপশান খ, সমাধান। নেক্সট দেখো কোশ্চেনগুলো কী বলছে, খুব সংক্ষেপে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 ও তো প্রতীকজনের ছাতা, প্রতীকজনের ছাতা কোনটি? উত্তর, বলছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী ভদ্রপুর কবিতার অসত্য গাছটিকে প্রতীকজনের ছাতা বলা হয়েছে। নেক্সট দেখো 2.2 কোশ্চেনটা কী বলছে, বলছে এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে, কেন এমনটি হয়? উত্তর, বলছে শ্যামল গঙ্গোপাধ্যায়ের লেখা সেনাপতি শঙ্কর গল্পে উল্লেখিত, বলছে আকন্দ বাড়ি থেকে মাত্র 5 মাইল দূরে বঙ্গোপসাগরে অবস্থিত হাওয়া, এখানে বাতাসের ভিতর সবসময় ভিজে জলের ঝাপটা থাকে। নেক্সট দেখো 2.3 বলছে মন ভালো করা কবিতায় কবি রোদ্দুরকে কিসের সঙ্গে তুলনা করেছে? উত্তর, মন ভালো করা কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় রোদ্দুরকে মাছরাঙা পাখির বলছে পায়ের বিভিন্ন বলছে বর্ণ ব্যবহারের বাহারের সাথে তুলনা করেছেন। নেক্সট দেখো 2.4 কী বলছে, আমি কথা দিয়ে এসেছি, কোন কথা দিয়ে এসেছেন? উত্তর, কবি অরুণ মিত্র তার প্রিয় বন্ধু খাসপড়িংকে কথা দিয়ে এসেছেন যে তিনি আবার তার কাছে ফিরে আসবেন। নেক্সট দেখো 2.5 কোশ্চেনটা কী বলছে, ভাদুলি ব্রত কখন উদযাপিত হয়? উত্তর, ভাদুলি ব্রত বর্ষাকালের শেষের দিকে বলছে মেয়েরা করে থাকে। বৃষ্টির পরে আত্মীয় স্বজনের সমুদ্রযাত্রা থেকে সব স্থলপথে নিজেদের বাসায় ফিরে আসার কামনায় তারা এই ব্রত করে। নদীর পাড়ে নানান আলপনা এঁকে গান গেয়ে নদী মাতাকে জানায় তাদের প্রার্থনা। নেক্সট 2.6 কী বলছে, সন্ধ্যায় হাটের চিত্রটা কেমন? উত্তর, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় সন্ধ্যাবেলায় বাস্তব চিত্রটুকু তুলে ধরেছেন। বলছে দূরের গ্রামগুলিতে প্রদীপ জ্বললেও হাট অন্ধকার হয়ে যায়, ক্লান্ত কাকের পাখনায় ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসে। হাটের বলছে দোচালা দোকানগুলি যেন চোখ বুজে বিশ্রাম নেয়, শুধু শোনা যায় জীর্ণ বাঁশের বুকে বাতাসের ফুঁতে ওরা বলছে বিদ্যুপের সুর। নেক্সট বলছে 2.7 কোশ্চেন দেখো, কোন তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলৌকি বিদায়, বলছে কাড়াখুঁটা, বলছে গরু খুঁটা প্রভৃতি পালিত হয়? উত্তর, বলছে কালী পুজো অর্থাৎ কার্তিকের অমাবস্যা তিথিতে রাঢ়বঙ্গের কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবর্ধন বলছে অলক্ষ্মী বিদায়, বলছে কাটাকুড়া, বলছে গরু খুঁটা প্রভৃতি পালিত হয়। এই উৎসবের সময় সমস্ত বলছে ঘর পরিষ্কার করে আলপনা দিয়ে সাজানো হয়। নেক্সট কী বলছে 2.8, কেমন যেন চেনা লাগে বলছে ব্যস্ত মধুর চলা, কবি কার চলার কথা বলেছেন? উত্তর, কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় ছোট ছোট পিঁপড়েদের চলার কথা বলেছেন। বলছে পিঁপড়েগুলো নিজেদের মধ্যে কথা না বলে ব্যস্তভাবে সারি দিয়ে
বলছে চলা কবির কথায় মুগ্ধতা সৃষ্টি করে। নেক্সট দেখো 2.9 কোশ্চেনটা কি বলছে, যে বাড়ির নিশানা রয়েছে আম গাছটি, ফাঁকি গল্পে বলছে গোপালবাবু কীভাবে তার বাড়ির ঠিকানা জানাতেন? উত্তর, ফাঁকি গল্পে বলছে আমরা দেখতে পাই গোপালবাবুকে কেউ তার বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে তিনি বলতেন বলছে কাঠজোড়ি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিম দিকে, যেখানে পাঁচিলের মধ্যে আম গাছ দেখবেন সেখানে আমাদের বাড়ি। এইভাবে আম গাছটি আমাদের বাড়ির নিশানা বা ল্যান্ডমার্ক হয়ে উঠেছিল। নেক্সট 2.6, তুমি যে কাজের লোক ভাই, ওই বলছে ওইটাই আসল, কে কাকে কখন একথা বলেছিল? উত্তর, তুমি যে কাজের লোক ভাই ওইটাই আসল, এই কথাটি ঘাসের পাতা পিঁপড়েকে বলেছিল। বৃষ্টি কমে এলে পিঁপড়েটি তার প্রাণ বাঁচানোর জন্য ঘাসের পাতাটি ধন্যবাদ জানালে সেই সময় ঘাসের পাতা কথাটি বলেছিল। নেক্সট দিনে দেখো সেগুলো কী বলছে দেখো। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তো 3.1 কি বলছে, দাঁড়িয়ে রয়েছে বলছে পাম গাছে বলছে মরুতটে, কে এমন স্বপ্ন দেখে, কেন সে এমন স্বপ্ন দেখে? বলছে পাইন গাছ এমন স্বপ্ন দেখে, পাইন গাছের মতো পাম গাছ ও একেবারে একাকী, দুজনের পরিবেশে সম্পূর্ণ আলাদা, কিন্তু একাকিত্বের কারণে তাদের বেদনা একই রকম। তাই বরফের দেশের পাইন গাছ মরুভূমির বলছে পাম গাছের স্বপ্ন দেখে। নেক্সট দেখো 3.2 বলছে তাই তারা স্বভাবতই নীরব, কাদের কথা বলা হয়েছে, তারা নীরব কেন? উত্তর, এখানে স্বভাবতই নীরব বলতে জঙ্গলের পশুদের কথা বলা হয়েছে। কাস্টিং সাহেবের মতে পোষা জন্তুর ও জঙ্গলের জন্তুদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। পোষা জন্তুরা জঙ্গলের জন্তুদের থেকে অনেক বেশি চেঁচামেচি করে। উদাহরণস্বরূপ বলা যায়, পোষা কুকুর কিংবা পোষা ঘোড়া অনেক বেশি চেঁচায়, তুলনায় জংলি কুকুর বা বুনো ঘোড়ার শব্দ খুব একটা শোনা যায় না। এর কারণ হলো পোষা প্রাণীরা বাড়ির পরিবেশে তাদের খুশি মতো জোরে ডাকতে পারে, কিন্তু জঙ্গলের জন্তুরা বন্য পরিবেশে থাকার ফলে সব সময় এদের প্রাণ বাঁচিয়ে চলার একটা দায় থাকে আত্মরক্ষার কারণে, তাই তারা ইচ্ছে মতো জোরে গলা ডাকতে পারে না। তাই বন্য প্রাণী স্বভাবতই নীরব প্রকৃতির হয়। নেক্সট দেখো 3.3, এরা বাসা তৈরি করবার জন্য উপযুক্ত স্থান খুঁজতে বের হয়। উপযুক্ত স্থান খুঁজে নেবার কৌশলটি কুমড়ে পোকা বাসাবাড়ি রচনাংশে অনুসরণে লেখো। উত্তর, কোনো একটি বিশেষ জায়গা কুমড়ো পোকার মনে ধরলে তারা বারবার এসে সে জায়গাটি ভালো করে পরীক্ষা করে দেখে, তারপর কিছুটা দূরে পর্যন্ত উড়ে গিয়ে ফিরে এসে আবার ওই জায়গাটিকে পরীক্ষা করে দেখে। জায়গাটি পছন্দ হলে বাসা তৈরির জন্য কুমড়ো পোকা কাদা মাটির প্রয়োজন হয়। যতটা কাছাকাছি সম্ভব জায়গা থেকে কাদা মাটি জোগাড় করে কুমড়ো পোকা দুদিন কেটে যায়। কোনো জায়গায় কাদামাটি খুঁজে পেলে সেই জায়গা থেকে বাসা তৈরি করার জন্য বেছে নেওয়া জায়গাটি বরাবর যাতায়াত করে রাস্তাটি ভালোভাবে চিনে নেয়। নেক্সট দেখো কী বলছে 3.4, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য মরশুমে দিনের বলছে গদ্যাংশে অনুসরণে এই দৃশ্য বর্ণনা করো। উত্তর, ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য মরশুমের দিনে গদ্যাংশে অনুসরণে এই দৃশ্য বর্ণনা করো। বলছে ধান কাটার পর মাঠে যত দূর দৃষ্টি যায় চোখে পড়ে রুক্ষ মাটির শুকনো ও কঙ্কালসার চেহারা। বলছে আলগুলি বুকের পাঁজরের মতো, রোদের দিকে তাকানো যায় না। গরুর গাড়ি চালায়, মানুষের পায়ে মাটি ঢেলা গুঁড়ো হয়ে রাস্তায় চলে এসেছে, আর সেই ধুলো ঘূর্ণিঝড় বা হাওয়ায় উড়ে এসে চোখে মুখে ভরে যায়। বেলা বাড়তেই মাটি গরম হয়ে ওঠে, যারা মাঠে যায় তারা তাড়াতাড়ি বাড়ি চলে আসে। পুকুর, খাল, বিল, নদী সব শুকিয়ে যায়, কোথাও জল থাকে না, গাছের পাতা থাকে না, আগুনের ঝলসায় শুধু চারিদিকে হাহাকার শোনা যায়। নেক্সট দেখো 3.5,
দিন ও রাতের পটভূমিতে হাটের চিত্র হাট কবিতায় কীভাবে বিবিধ হয়েছে তা আলোচনা করো। উত্তর, বলছে দিনের বেলা হাটের কোলাহল থাকে, চেনা অচেনা মানুষের ভিড়, কত মানুষের পায়ে টুকরো টুকরো ছাপ পড়ে থাকে হাটের ধুলোতে। সবাই নিজের জিনিস গোছাতে ব্যস্ত, সামান্য অর্থের জন্য কত কড়াকড়ি হানাহানি করে কেউ লাভ করে, আবার কেউ পায় না। সারাদিন চেনা অচেনা মানুষের ভিড়ে কথা অন্ত থাকে না। রাত্রে ফাঁকা হাট নির্জন অবস্থায় পড়ে থাকে, কেউ সন্ধ্যা দেয় না। রাত্রে হাট নিস্তব্ধ হয়ে পড়ে থাকে, দূরের বাড়িগুলিতে বাতি জ্বলে, কিন্তু হাট শুধু অন্ধকার রাজত্ব করে। বলছে রাত্রে নেই দর কষাকষি, নেই কোনো বেচা। এই 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 এইভাবে হাটকে কত ক্রেতা বিক্রেতা এলো আর গেল, তার হিসাব নেই। নেক্সট 3.6 কি বলছে, মাটির ঘরে দেয়াল চিত্র রচনায় সাঁওতালি দেওয়াল চিত্রের বিশিষ্টতা কীভাবে ফুটে উঠেছে। উত্তর, কালী পুজো বা কার্তিকের অমাবস্যা তিথিতে সাঁওতাল সম্প্রদায়ের মানুষ গৃহ মার্জনা ও অলঙ্কার করে থাকেন। মূলত জমিতে আকার আশ্রিত বিভিন্ন বর্ণ সমাবেশে রচিত দেয়াল চিত্রের চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা ত্রিভুজ চতুর্ভুজ চতুষ্কোণ বানিয়ে নকশা করা যায়। সাধারণত ঘরের চারিদিকে ঘিরে থাকা মূল বেদিটিতে তারা কালো রং করে এবং তার সমান্তরালেই বিগত থানের চওড়া গেরুয়া একটি রেখা টেনে তার উপর সমান ছাড় দিয়ে আরেকটি কালো রেখা টানা হয়। ওর উপরে সাদা আকাশি গেরুয়া হলুদ রঙের রেখা দিয়ে চতুষ্কোণ আর ত্রিভুজ তৈরি করা হয়। সেগুলি পাশাপাশি বসে দেয়াল ভরিয়ে তোলে। সাঁওতাল সম্প্রদায় এই অপরূপ শিল্পরোধের মাধ্যমে সাঁওতাল দেওয়াল চিত্রে ফুটে ওঠে। নেক্সট দেখো 3.7, পিঁপড়ে কবিতায় পতঙ্গটি প্রতি কবির গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে, আলোচনা করো। উত্তর, অমিয় চক্রবর্তী রচিত পিঁপড়ে কবিতায় পিঁপড়ের মতো এই ছোট্ট প্রাণীটির প্রতি ভালোবাসা ও মমত্ব বোধ ফুটে উঠেছে। কবির মতে সে যত ছোট প্রাণী হোক না কেন, এই পৃথিবীতে বেঁচে থাকার তার সমান অধিকার রয়েছে। এই ক্ষণস্থায়ী জীবনে সকলে মিলেমিশে আনন্দে থাকার মধ্যেই কবির জীবনে পরম সার্থকতা উপলব্ধি করতে পেরেছেন। নেক্সট দেখো কী বলছে 3.8, বলছে ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্রটি নিরীহ নিরপরাধ আম গাছ উদ্ধৃতির কত দূরের সমর্থনযোগ্য। উত্তর, ফাঁকি গল্পের অন্যতম প্রধান চরিত্রটি নিরীহ নিরপরাধ আম গাছ উদ্ধৃতিটি কতদূর তাৎপর্যযোগ্য। উত্তর, লেখক রাজকিশোর পটনায়ক এর লেখা ফাঁকি গল্পের কেন্দ্রবিন্দু হলো একটি আম গাছ। গোপালের বাবা তৈরি একটি কলমি চারা থেকে ধীরে ধীরে গাছটি বড় হয়ে যায় এবং একসময় সেই গাছটি বিশাল জায়গা জুড়ে বিস্তার করছিল। পাড়ার বিভিন্ন লোক ছেলেরা সেই গাছের নিচে খেলাধুলা করা, বই পড়া, গল্প করা ইত্যাদি আরম্ভ করলো। এইভাবে বিরাট আকারের এই গাছটি গোপালের বাড়ির নিশানায় পরিণত হয়। একদিন আষাঢ়ের ঝড়ে গাছটি মরে গেলে শুধু গোপালদের বাড়ির লোক নয়, বরং পাড়ার সব লোক দুঃখ প্রকাশ করে। তারপর সবাই লক্ষ্য করে গাছটির একধারে ওই পোকা খেয়ে নিয়ে, অথচ কারো নজরে পড়েনি। যদি পড়তো তাহলে গাছটি এভাবে মরে যেত না। তাই গাছটি নিরীহ ও নিরপরাধ বলে সমর্থনযোগ্য। নেক্সট কোশ্চেনটা কী বলছে দেখো 3.9, পৃথিবী সবারই হোক এই আশীর্বাদ গল্পে কীভাবে ধ্বনিত হয়েছে। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা আশীর্বাদ গল্পে বক্তা হলো গাছের পাতা। গল্প অনুযায়ী দিন শেষে পিঁপড়েকে মাটির নিচে আশ্রয় নিতে হয় বলে উপরে বলেছিল যে মাটি শুধু তাদের, কিন্তু পাতা পিঁপড়েকে বুঝিয়ে দিয়েছে যে মাটি শুধু তার নয়, মাটি সবার জন্য। পাতার এই কথার মধ্যে দিয়ে এই পৃথিবীতে জীবজগতের প্রতিটি প্রাণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এই পৃথিবীর আলো বাতাস জল মাটি ভোগ করার অধিকার সবার সমান। নেক্সট দেখো কী বলছে 3.10, এমন অভূতপূর্ব অবস্থা আমায় পড়তে হবে ভাবিনি। গল্প কথক কোন অবস্থায় পড়েছিল। উত্তর, লেখক শিবরাম চক্রবর্তী রাঁচিতে
হুভুর দিকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন, কিন্তু পথে সাইকেলের টায়ার খারাপ হয়ে যাওয়ায় বাকি 5 মাইল পথ অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে অন্ধকার রাস্তায় ছোট একটি বেবি অস্টিন গাড়ি দেখে তাড়াতাড়ি সেটাতে চেপে বসেন। গাড়িটি ধীরে ধীরে চলতে শুরু করে। লেখক গন্তব্যস্থলে বলতে বলতে চমকে ওঠেন। ড্রাইভারের জায়গায় কেউ নেই। নিশ্চিত হন তিনি ভূতের পাল্লায় পড়েছেন। শীতেও তার ঘাম দেখা গেল। লেখক এই অবস্থার কথা বর্ণনা করেছেন এই গল্পে। নেক্সট পরের কোশ্চেনটা কী বলছে, বিসর্গ সন্ধিতে বিসর্গ রূপান্তরিত হয়েছে র হচ্ছে এমন দুটি উদাহরণ দাও। নিজযুক্ত অতিশয় নিরতিশয় আর নিজযুক্ত লোভ নির্লোভ। নেক্সট দেখো 4.2 বিসর্গতে বিসর্গ লুপ্ত হয়ে আগের স্বরবর্ণকে দীর্ঘ করছে এমন দুটি উদাহরণ। ততোধিকার মনযুক্ত রোম মনোরম। নেক্সট দাও কী বলছে 4.3 উদাহরণ দাও। জোড়া বাঁধা সাধিত শব্দ, খণ্ড শব্দ, শতাংশ শব্দ সাধিত। তা কী বলছে, জোড়া বাঁধা সাধিত শব্দ মহাশয় বলছে ভোজন প্রিয়, শব্দাংশ জুড়ে সাধিত শব্দ প্রিয়তম ঝুলন্ত। নেক্সট কি বলছে 4.4 সংখ্যাবাচক ও পূর্ণবাচক শব্দের পার্থক্য কোথায়? উত্তর, যেসব শব্দ গণনার যোগ্য তাদেরকে কোনো সংখ্যাকে নির্দেশ করে থাকে তাদের সংখ্যাবাচক শব্দ বলে। যেমন বলছে তীরে তিনখানা নৌকা ভিড়ল, 10 মিলি করি কাজ। সংখ্যা শব্দ দ্বারা কোনো একটি নির্দিষ্ট স্থান বা ক্রম বোঝায়, অর্থাৎ সংখ্যা শব্দের একটি বিশিষ্ট প্রকাশ আছে, তবে তাকে বাচক শব্দ, যেমন পঞ্চম দিন, 12 দাগের অঙ্ক। নেক্সট কী বলছে 4.5 যে নিরঙ্কুশ সন্ধিবিচ্ছেদ করো। নিজযুক্ত অঙ্কুশ নিরঙ্কুশ। নেক্সট কোশ্চেনটা কী বলছে 5 দাগের 5.1 শব্দজাত অনুসর্গগুলিকে বাংলায় কয়টি ভাগ করা যায়, কী কী? তাই এখানে দেখো কী রয়েছে, 3টি ভাগ করা যায়। একটা হচ্ছে সংস্কৃত বা তৎসম অনুসর্গ, উদাহরণ তোমার দ্বারা ইহা সম্ভব। 2 নম্বর হচ্ছে বিবর্ধিত, রূপান্তরিত বা তদ্ভব উৎসর্গ। আর 3 নম্বর বলছে বিদেশি অনুসর্গ। বলছে 5.2 বিসর্গের আরেক নাম বলছে আদ্য প্রত্যয় কেন। উদাহরণ, আদ্য শব্দের অর্থ হলো আদিতে বা প্রথমে, আর প্রত্যয় কথার অর্থ হলো মূল শব্দের সঙ্গে যে শব্দাংশ যুক্ত হয় নতুন নাম পদ তৈরি করে। বলছে মূল শব্দে আদিতে বা প্রথমে বসে যে প্রত্যয় শব্দটি অর্থ বদলে দেয় তাকে অদ্য প্রত্যয় বলে। বলছে উপসর্গের কাজটিও সেই রকম, তাই উপসর্গের আরেক নাম আদ্য প্রত্যয়। নেক্সট কোশ্চেনটা কী বলছে 5.3 ধাতু বিভক্তি বলতে কী বোঝো। বলছে উত্তর, ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলে। এই ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত হয়ে নতুন শব্দ গড়ে তুললে সেটি আবার ধাতু বিভক্তি বলি। যেমন কর ধাতুর সঙ্গে এ বিভক্তি যুক্ত করলে করে শব্দটি ধাতু বিভক্তির সৃষ্টি হয়। নেক্সট কী বলছে শব্দগুলি বলছে অর্থ পার্থক্য দেখাও। আশা স্বর্গ, তাহলে তালসায় আশা শব্দের অর্থ হচ্ছে ভরসা, আকাঙ্ক্ষা। দন্তসায় আশা মানে হচ্ছে আগমন করা। আর দন্তস্বয় গয়ের স্বর্গ মানে হচ্ছে অধ্যায়, গ্রন্থের পরিচ্ছদ। আর দন্তস্বয় গয়ের হচ্ছে শব্দ মানে দেবালোক। তারপর কোশ্চেন বলছে 5.5 পদান্তর করো জগৎ ও জটিল। জগৎ হবে জাগতিক আর জটিল হবে জটা। নেক্সট কোশ্চেনটা কী বলছে দেখো, বলছে 6টা বলছে অনধিক 100 শব্দে অনুচ্ছেদ রচনা করো। বাংলার উৎসব ভূমিকা। মানব জীবনের একটি অপরিহার্য অঙ্গ হলো উৎসব। মানুষ শুধুমাত্র খেয়ে পরে বেঁচে সন্তুষ্ট হয় না, সে অনেকের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে চায়। দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি চায়। বলছে শ্রম ক্লান্ত জীবন পেতে চায় সহজে অনাবিল আনন্দ, আর সেই জন্যই মানুষ উৎসবে মেতে ওঠে। উৎসব মানুষকে আনন্দ দেয়, প্রসারিত করে ও তার অস্তিত্বকে। বাঙালি জীবনে সারা বছরই ধরে অজস্র উৎসব লেগে থাকে। বিষয় অনুযায়ী বাংলা উৎসবগুলিকে মোটামুটি 4টি ভাগ করা যায়। 1 নম্বর ধার্মিক উৎসব, 2 নম্বর হচ্ছে সামাজিক পারিবারিক উৎসব, আর 3 নম্বর হচ্ছে ঋতু উৎসব, আর 4 নম্বর হচ্ছে জাতীয় উৎসব। 1 নম্বর হচ্ছে ধর্মীয় উৎসব। নানান ধর্মীয় সম্প্রদায় বাস এই বাংলায়। সকল সম্প্রদায়ের আপন আপন ধর্মীয়
উৎসবে মেতে ওঠে। হিন্দু বাঙালির প্রধান ধর্মীয় উৎসব হলো দুর্গাপূজা। শরৎকালে দেবীর দুর্গার আরাধনাকে কেন্দ্র করে কয়েকদিনের জন্য ধর্মমত নির্বিশেষে বাঙালি জীবন জীবন আনন্দ মুখর হয়ে ওঠে। দুর্গাপুজো ছাড়া কালী পূজা, সরস্বতী পুজো, লক্ষ্মী পূজা, বিশ্বকর্মা পূজা, মনসা পূজা, বলছে ধর্মপুর প্রভৃতি বাংলা বিশিষ্ট ধর্মীয় উৎসব। এছাড়া আরও নানান ধরনের ধর্মীয় উৎসব পালিত হয় হিন্দু সমাজে। হচ্ছে মহরম, ঈদ, শবে বরাত ইত্যাদি মুসলিম সম্প্রদায়ের উৎসব বাঙালি জীবনের সঙ্গে অচ্ছেদ্যভাবে জড়িত। বাঙালি খ্রিস্টানদের মধ্যে রয়েছে বড়দিন, গুড ফ্রাইডে, বলছে ইস্টার স্যাটারডে ইত্যাদি প্রভৃতি উৎসব। নেক্সট বলছে নাম্বার আছে সামাজিক উৎসব, সামাজিক বা পারিবারিক উৎসব। বলছে মানুষ একটি সামাজিক জীব। ব্যক্তিগত আনন্দ অনুষ্ঠানকে সে ভাগ করে নিতে চায় সমাজের আর পাঁচজনের সঙ্গে। এই প্রবণতা থেকেই বাঙালি সমাজে নানা ধরনের সামাজিক উৎসব পালিত হয়ে থাকে। বাঙালি সমাজের উৎসবগুলির মধ্যে বিবাহ, অন্নপ্রাশন, জন্মদিন, উপনয়ন প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। এছাড়া আরও কিছু বিশেষ অনুষ্ঠান আছে যেগুলি মূলত পারিবারিক, যেমন জামাই ষষ্ঠী, ভ্রাতৃদ্বিতীয়া, বিশেষ কোনো ব্রত উদযাপন প্রভৃতি। তবে এই সব পরিবার কেন্দ্রিক অনুষ্ঠানগুলি শেষ পর্যন্ত বাংলা সমাজে উৎসবে পরিণত হয়। এইসব সামাজিক পারিবারিক উৎসবের মধ্যে দিয়ে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও অনাত্মীয় প্রতিবেশীর সঙ্গেও একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। খুব ভালো হয় সামাজিক বন্ধন। নেক্সট দেখো দিনেরটা কী বলছে, ঋতু উৎসব। বঙ্গ প্রকৃতিতে 6টি ঋতুর আবির্ভাব বাঙালি জীবনে নিয়ে আসে বৈচিত্র্য। বাংলার মানুষ এই বৈচিত্র্য আরও বেশি করে অনুভব করে বিভিন্ন ঋতুতে অনুষ্ঠিত বলছে বর্ণময় উৎসবগুলির মধ্যে দিয়ে। বাংলার ঋতু উৎসবগুলির মধ্যেই প্রধান কয়েকটি হলো নবান্ন, পৌষ পার্বণ, বলছে বলছে মাঘোৎসব, দোলযাত্রা, বলছে নববর্ষ প্রভৃতি। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে বৃক্ষরোপণ, বর্ষামঙ্গল, বসন্ত উৎসব প্রভৃতি ঋতু উৎসব হিসেবে বিশেষ গুরুত্ব সহকারে উদযাপিত হয়। রবীন্দ্রনাথের ধারা অনুসরণ করে এই সমস্ত উৎসব আজও শান্তিনিকেতনের বাইরেও বিভিন্ন জায়গায় অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। নেক্সট কী বলছে 4 নম্বর, জাতীয় উৎসব। শুধু ধর্মীয়, সামাজিক, পারিবারিক বা ঋতু উৎসব নয়, বাংলা সমাজে জীবনে আর এক ধরনের উৎসব পালিত হয় যাকে আমরা বলে থাকি জাতীয় উৎসব। স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, নেতাজি জয়ন্তী উপলক্ষে প্রতি বছর বিভিন্ন স্থানে যেসব অনুষ্ঠান হয়ে থাকে সেগুলিকে বলা হয় প্রকৃতভাবে উৎসবের চেহারায় ধারণ করে। উপসংহার, বাঙালি যেমন উৎসবপ্রিয় জাতি, সেজন্য বাঙালি সমাজে 12 মাসে 13 পার্বণ এর সমাহার। তবে বাংলায় উৎসবগুলিকে শুধুমাত্র সাময়িক আনন্দ উত্তেজনা উৎস মনে করলে ভুল করা হবে। এই উৎসব একের সঙ্গে অন্যকে মিলিয়ে দেয়, নিজের সংকীর্ণ গণ্ডি থেকে বেরিয়ে আসার মাধ্যম। এইসব উৎসব থেকে আছে বলছে সমস্যা, জটিল দুঃখ জর্জর জীবন বেঁচে থাকার আশ্বাস পাওয়া যায়। এইসব উৎসবের মধ্যে রয়েছে বাঙালি প্রাণের পরিচয়। তো আশা করছি বন্ধুরা তোমার সকল প্রশ্ন ভালোভাবে বুঝতে রয়েছো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, আর তোমার যদি চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে দাও।